আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি হাবিবা আফরোজ। সরকারি বেসরকারি শিক্ষার্থীদের উত্তেজনা ও পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে ঘোষণা হলো নতুন ছাত্র সংগঠনের। মধুর ক্যান্টিনে বিকেল 5টায় বৈষম্যের তকমা নিয়ে আবু বাকের মজুমদারকে আহ্বায়ক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ছাত্র সংগঠনটির সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদাসসির দায়িত্ব পেয়েছেন। এছাড়া সংগঠনের মুখপাত্র হয়েছেন আশরেফা খাতুন। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট, জানাচ্ছেন শাকিবুর রহমান। নানা জল্পনা কল্পনার পর উত্তেজনা আর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে আত্মপ্রকাশ করল সাবেক সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিকেল 3টায় সময় দেয়া হলেও ঘোষণা করা হয় বিকেল 5টার পর। নতুন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সদস্য সচিব হিসেবে মহির আলম, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফিয়া রেহরুমা রিদি। এর আগে নতুন ছাত্র সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে মিছিল শুরু করে তারা। জানান ছাত্র সংগঠনের নামে বৈষম্য করা হচ্ছে। এদিকে ছাত্রদের পাল্টাপাল্টি অবস্থানে আহত হন এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শাকিবুর রহমান, RTV, ঢাকা। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিতে পারলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়নি এখনো, এমন অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাঠের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে গুলশানের দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সামাজিক শান্তি স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। একটি রাজনৈতিক দল শুধু স্বস্তিতে থাকবে বা কিছু মানুষ স্বস্তিতে থাকবে যারা সরকারের সাথে সংশ্লিষ্ট, তারা তো নয়। সারা জাতি, সাধারণ মানুষ যারা এই 16 বছর এক ভয়ঙ্কর অমানিসার মধ্যে, নৈরাজ্যের মধ্যে দিন কেটেছে, এটা তো কোনো মানুষ প্রত্যাশা করে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ, আমরা জানি, সৎ মানুষ নিঃসন্দেহে, কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে। দীর্ঘ 7 বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এতে দলীয় ঐক্য ও নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন দলটির তৃণমূল নেতারা। তাদের মতামত ও চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিক নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। ফ্যাসিস্ট সরকারের আমলে 2018 সালের 3 ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বর্ধিত সভা ডাকেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গ্রেফতার আতঙ্ক সত্ত্বেও নির্বাহী কমিটির প্রায় 80% সদস্য উপস্থিত ছিলেন সেই সভায়। এর কয়েকদিন পরই সাজানো দুর্নীতির মামলার সাজায় কারাগারে যান বেগম খালেদা জিয়া। রাজপথে সক্রিয় থাকলেও বাধাগ্রস্ত হয় দলীয় ফোরামের সাংগঠনিক তৎপরতা। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলে বদলে যায় দেশের রাজনীতির চালচিত্র। পরিবর্তিত পরিস্থিতিতে 27 ফেব্রুয়ারি সংসদ ভবনের LD হলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা। সংগঠনকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক এবং গণতান্ত্রিক উপায়ে শক্তিশালী করা এবং মানুষকে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে সকল প্রেক্ষাপট বিবেচনায়। নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে আছে। সেই নির্বাচনটা কত তাড়াতাড়ি অনুষ্ঠিত করা সম্ভব, সরকারের সঙ্গে সেই বোঝাপড়াটার বিষয়েই মূলত আলোচনাটা হবে বলে আমি মনে করি। এই বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সিনিয়র নেতারা আগামী দিনে রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন বলে জানান তিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব থাকবেন, এটি নিশ্চিত, এবং উনি বক্তৃতাও দেবেন, এটাও নিশ্চিত, এবং উনিও অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এই 15-16 বছর যে নেতাকর্মীরা তার দলের ঝান্ডা তুলে ধরেছিলেন নানা প্রতিকূলতার মাঝেও তারা কি বলেন। রাজনীতির মাঠে আওয়ামী লীগের পরাজয়ের পর দেশের ক্রান্তিকালে বৃহত্তম দল
দল হিসেবে বিএনপিকে জনগণের পাশে বরাবরের মতো আস্থার প্রতীক হিসেবে থাকার নির্দেশনা আসতে পারে এই সভায়। রাজনীতির সকল প্রশ্নেরই উত্তর খোঁজার জন্য আমরা এই বর্ধিত সভার জন্য আয়োজন করেছি। গণতন্ত্রহীনতার বা অতীতের সেই অপরাজনীতির পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এইসব কর্মকাণ্ডের মাধ্যমে। সেই জন্য আমরা দেখতে চাচ্ছি যে শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বিএনপির স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসন, উপদেষ্টা কাউন্সিল এবং জেলা উপজেলা পৌর কমিটির প্রতিনিধিরা অংশ নেবেন বর্ধিত সভায়। এছাড়া একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীরাও বর্ধিত সভায় থাকবেন। বিভিন্ন পর্যায়ে প্রায় 4000 দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অংশগ্রহণ থাকছে এই সভায়। জাহিদ রহমান, RTV, ঢাকা। দ্রুত পুনর্বাসন ও ক্ষতি পূরণের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই গণঅভ্যুত্থানের আহতরা। দুপুরে লং মার্চ টু প্রধান উপদেষ্টার কার্যালয়ে ব্যানারে মিছিল নিয়ে সড়কে অবস্থান নেয় তারা। সড়কে অবস্থান নেয়া আহতদের অভিযোগ, এ ও বি ক্যাটাগরির আহতদের সব ধরনের সুযোগ সুবিধার আওতায় আনার বাকিরা বৈষম্যের শিকার হচ্ছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তাদের দাবিগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও অনড় আহতরা। যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করবেন না বলে জানায় তারা। এখন কেন এ বি সি ডি ক্যাটাগরি হচ্ছে? সি ক্যাটাগরিকে হচ্ছে কোনো ভাতাও দেয়া হবে না, কোনো চাকরিও দেয়া হবে না। যদিও চাকরি দেয়া হয়, তারা কাজের বিনিময়ে আমাদেরকে টাকা দিবে। আর অনেকে তো আছে যারা বয়স্ক, তাদের শিক্ষাগত যোগ্যতা কম, অনেকে রিক্সাওয়ালা আছে, অনেকে ভ্যানওয়ালা আছে, তারা তো তাদের যোগ্যতা নাই, তারা তো চাকরি করতে পারবে না। আমরা বৈষম্য মানি না, আমাদের দুটো ক্যাটাগরি, অক্ষম সক্ষম, সিম্পল বিষয়। আমরা বিগত 8 মাস যাবত ভুগতেছি। আর গত বুধবার আমরা কথা বলেছি, এই বুধবার আমাদের একটা সমাধান দেওয়ার কথা ছিল, কিন্তু ওনারা আমাদেরকে একটা নেতিবাচক সমাধান দিয়েছে, যেটা কিনা একেবারে অনৈতিক, আমাদের সাথে বৈষম্যের মতো, যার কারণে আমরা আবার অবস্থান নিচ্ছি। 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের প্রেক্ষিতেই ঢাকা সফর করবেন জাতিসংঘ মহাসচিব। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল 7 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অধ্যাপক ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। ধানমন্ডি, বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযান পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও ডিএমপি কমিশনার। এছাড়াও আকস্মিক থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সুফিয়ান ফারাবিকের সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই, ছুরিকাঘাত সহ গোলাগুলির ঘটনায় উদ্বেগ বাড়ে সবার মাঝে। এমন পরিস্থিতিতে গেল রাতে দেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে চলে তল্লাশি। মোহাম্মদপুরের নবোদয় হাউজিং, শেখের টেক, আদাবর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 31 কিশোর গ্যাং ও সন্ত্রাসীকে আটক করা হয়। গণমাধ্যম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নামে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব। রাজধানীর প্রতিটি এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ যৌথভাবে তল্লাশি করেন সন্দেহভাজনদের। এটাই উদ্দেশ্য যে কোনোভাবেই আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে। আমরা প্রত্যেকটি গাড়ি যেগুলো সন্দেহভাজন সেগুলো তল্লাশি আওতায় আনছি। যেসব রাস্তায় ছিনতাই, ডাকাতি বা এইসবের প্রবণতা বেশি দেখা যাচ্ছে, আমরা বেশ কিছুদিন ধরে বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো যাতে পুনরাবৃত্তি না ঘটে তারই পরিপ্রেক্ষিতে আমরা এখন সাব রোড এবং সাব রোডে আমরা অপারেট করছি। মধ্যরাতে রাজধানীর বিজয় সরণিতে ঢাকা মহানগরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে উল্লেখ করে আসিফ বলেন, খুব দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে, চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করতো তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে। সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কিভাবে কোথায় কি করছে। কেউ অস্ত্র হাতে, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে। একই সময় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। প্রতিরোধ গড়ে তুলতে বললেও আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানান। ছিনতাইয়ের প্রবণতা একটু বৃদ্ধি পাওয়ায় এবং দু একটি ঘটনা ভাইরাল হওয়ায় আমরা ছিনতাইকারী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছি। কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের কার্যক্রম আকস্মিক পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শাকিবুর রহমান, RTV, ঢাকা। গ্যাসের দাম বাড়ানো নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনের গণশুনানিতে অংশ নেয়া প্রতিনিধিরা দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলেছে অনেকেই। বিকেএমইর সভাপতি বললেন এটা অযৌক্তিক, অবাস্তব। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন 1 টাকাও দাম বাড়ানো উচিত নয়। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব ও এফবিসিসিআই এর প্রতিনিধি দল গণশুনানি বয়কট করেন। আতিকা রহমানের রিপোর্ট। শিল্প ও ক্যাপটিভ গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা সহ 6টি গ্যাস বিতরণ কোম্পানি। শিল্প গ্যাসের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা এবং ক্যাপটিভের দাম 31 টাকা থেকে বাড়িয়ে 75 টাকা প্রস্তাব দেওয়া হয়। এ নিয়ে গণশুনানির আয়োজন করে এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নিয়ে শিল্প কলকারখানার মালিক, সিএনজি স্টেশন মালিক, সরবরাহ প্রতিষ্ঠান, জ্বালানি বিশেষজ্ঞ ও রাজনীতিবিদ, কনজিউমার অ্যাসোসিয়েশন ও এফবিসিসিআই দাম বাড়ানোর বিরোধিতা করেন। তারা বলেন দাম বৃদ্ধি অযৌক্তিক। আমদানিকৃত এলএনজি এবং আমরা যেটা প্রাকৃতিক গ্যাস আমাদের দেশের সম্পদ, দুটাকে ব্লেন্ডিং করে দিলে পরে সর্বোচ্চ 22 টাকার মতো আসে। কোনোভাবেই এর বেশি হতে পারে ওই সিস্টেমলেস লস ধরার পরে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। আপনাদের এই প্রস্তাব যদি পাস হয়, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনি যদি আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে যদি না ধরে রাখতে চান, তাহলে আপনি ইম্পোর্ট সাবস্টিটিউট কান্ট্রি কিভাবে করবেন? 15 বছরে গ্যাস খাতে অনিয়মকারীদের বিচারের দাবি জানিয়ে তারা বলেন আইএমএফ বা কোনো বিদেশি সংস্থার প্রেসক্রিপশনে চললে গ্যাস খাত ধ্বংস হবে। আইএমএফ এর রিকোয়ারমেন্ট কিংবা তাদের কন্ডিশন সেটাও জনগণের কাছে পরিষ্কার করা দরকার। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। এখন কোনো 1 টাকাও বাড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। শিল্পের দুঃসময় কেন আসবে? আমেরিকাতে অসন্তোষ, ইউরোপে অসন্তোষ, চারিদিকে ইকোনমি খারাপ, আমার গ্যাসের দাম 75 টাকা হবে কেন? একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দেন যে আমরা গ্যাস দিতে পারবো না, আপনার টেক ইউর ডিসিশন। আমরা তো কোনো দিন মাঝপথে এগিয়ে। শুনানির এক পর্যায়ে তীব্র হট্টগোল হয়। অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তোপের মুখে পড়ে বিইআরসি। দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী বলে এফবিসিসিআই প্রতিনিধিরা শুনানি বয়কট করেন। বিইআরসির চেয়ারম্যান বলেন শুনানির সুপারিশ নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পেট্রোবাংলার যে প্রজেকশন যে লোকাল গ্যাসের উৎপাদন বাড়ানোর 2025-এ, 26-এ এবং 27-এ ওই মূলত ধরে রাখার বিষয়টা, নতুন ফিল্ড না পাওয়া গেলে আসলে এডিশন করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা নিজেরা বসবো এটা নিয়ে পুনরায় আমাদের এই রিপোর্ট নিয়ে এবং এই আজকের এই ফাইন্ডিংস নিয়ে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিয়াম প্রাঙ্গণে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আতিকা রহমান, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। আগামী 22 এপ্রিল এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আজহারের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দিকী। এর আগে গতকাল মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম দিনের শুনানি শেষ হয়। গত 23 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা ATM আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য মঙ্গলবার ধার্য করেন আপিল বিভাগ। 2014 সালের 30 ডিসেম্বর আজহারকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ওনারা যেভাবে ইন্টারপ্রিট করেছেন আইনটাকে, সেই ইন্টারপ্রিটেশনটা ম্যালিফাইড ছিল। এই গ্রাউন্ড আমরা নিয়েছি, এটা আমাদের বক্তব্য ছিল, এবং এই গ্রাউন্ডেও আমাদের রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। এই দুটো মেইন গ্রাউন্ডে আজকে রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22শে এপ্রিল, যেদিন মূল এপিলটা শুনানি হবে। এই যে 4টা গ্রাউন্ডে লিভ দেওয়া হলো, ওই 4টা গ্রাউন্ডে মূল এপিলটার শুনানি হবে। যাত্রাবাড়ী থানার পৃথক 2 মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 6 দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল ওহাব এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ড ও ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি সহ বেশ কয়েকজনকে। শনির আক্রাম মোড়ে আন্দোলনের বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে জিয়াদ হোসেন নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা হয়। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিম সহ আজকের আদালতে যাত্রাবাড়ী থানার মামলা নম্বর 14/9/2024, ওই মামলায় হাজী সেলিম, তারপরে আগের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 জনকে এই মামলা শুনানি দেখানো হয়। যেহেতু উনি কথা বলতে পারছেন না, আর উনার সংসদীয় এলাকাটাও এই লালবাগের অনেক দূরে যাত্রাবাড়ি, ওই ঘটনার সাথে উনি জড়িত না, এই কারণে উনার আমরা জামিন চেয়েছিলাম। বর্তমান সরকার ধ্বংসের দ্বার প্রান্তে থাকা অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছে তা একটা মিরাকল। আদানি, সেভেন সহ বড় বড় বিদেশি কোম্পানিগুলোকে বিগত সরকার প্রফিট রিক্রিয়েট করতে না দেয় দেশে বৈদেশিক বিনিয়োগে বড় একটা ক্ষতি হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন অডিটোরিয়ামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বলেন, শক্তির সঠিক ব্যবস্থাপনা না করা গেলে দেশের অর্থনীতি বেসামাল হয়ে পড়বে। তাই লেবার সেক্টরের রিফর্ম, চিটাগং পোর্টের কার্যকারিতা বৃদ্ধি, এনার্জি সেক্টরের ডিসিপ্লিন ঠিক করা ও দুর্নীতি রোধ করতে পারলে দেশে বড় বড় ফরেন ইনভেস্টমেন্ট আসবে, অর্থনীতিও সচল হবে। ইকোনমির সবচেয়ে মূল কাজটা কি? মূল যে ফায়ারিং পাওয়ারটা হচ্ছে এনার্জি। এনার্জিটাকে ফিক্স না করতে পারলে কোনো ইকোনমি এফিশিয়েন্ট হতে পারে না। আপনার এনার্জি প্রাইস হাই হলে কেউ এখানে ইনভেস্ট করবে না। আপনার দেখেন ক্যাপাসিটি চার্জে যে সিস্টেমটা করা হলো, এটা পুরোটাই হচ্ছে একটা মানে ডাকাতির বন্দোবস্ত। এই ডাকাতির বন্দোবস্ত থেকে আপনি যেই জায়গাটা নিয়ে আসেন এবং আপনার এনার্জি প্রাইস বাড়ছে, আপনার ইলেকট্রিসিটি প্রাইস বাড়ছে, আপনার পুরো বাংলাদেশের যে ইনভেস্টমেন্টটা দরকার সেইটার উপর নির্ভর করছে যে আপনি কি এনার্জি প্রাইসে আপনি এনার্জি দিতে পারছেন। চট্টগ্রামের চেরাগী পাহাড় এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পণ্য কিনতে গিয়ে ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য পায়নি অনেকে। এছাড়া দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। কর্তৃপক্ষ বলছে পণ্য সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে। পণ্যের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় বিশৃঙ্খলা দেখা দেয়। রমজান মাসে উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে বাজারে সয়াবিন তেলের কোনো ঘাটতি থাকবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সিলেটের আলমপুরে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, রমজানে ভোগ্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি থাকবে তদারকির ব্যবস্থা। নিম্ন আয়ের মানুষের জন্য বাজারে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার বিশেষ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। উপদেষ্টা মহোদয়ের 4 দিন অপেক্ষা করেন, সয়াবিনের আর
সংকট হবে না। তবে আমরা সবসময় উপদেষ্টাদের সাথে বৈঠকে রমজান মাসে যাতে নিত্য ব্যবহার্য দ্রব্য সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে এ ব্যাপারে আমরা সরকার অত্যন্ত সচেতন। এখানে পুলিশের আছেন, এসপি সাহেব আছেন, বিভাগীয় কমিশনার আছেন, ওনারা বাজার মনিটর করবেন, ম্যাজিস্ট্রেট দিয়ে। টাঙ্গাইলের চলন্ত বাসে ডাকাতির পর এবার ঘাটাইলে ডাকাতির কবরে পড়েছে 4টি শিক্ষা সফরের বাস। সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাত দল লুট করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন। শ্লীলতাহানি করে 3 জন ছাত্রীর। পরে 999-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসগুলো উদ্ধার করে। তবে এর আগেই পালিয়ে যায় ডাকাতরা। ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা শিক্ষা সফরে নাটোরের গ্রিন ভ্যালি পার্কের উদ্দেশ্যে রওনা দেন। বাসগুলো টাঙ্গাইলের ঘাটাইল সাগর দিঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছলে ডাকাতের কবলে পড়ে। এদিকে ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার। গত 10 দিনে ঘাটাইলের এই সড়কটিতে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে। চুরি করে বসে আমার গলায় ধরেছে, তোর কাছে কি আছে আরো বের কর। প্রথম আমি টাকা পয়সা বের করতে গিয়েছি, পরে আরেকটা লোক এসে আমার গায়ে কলার ধরেছে, ওটাকে আমি মেরে ফেলবো। এখানে রামদা ধরছে, রামদা একেবারে বাজাই দিচ্ছে, আমি তো ভয়ে একেবারে শেষ। পরে বেশি তারামি না কইরা যা যা আছে সব দিয়ে আমি একটা মোবাইল আর 500 টাকা দিয়ে দিছি। একটা মতো মোবাইল নিয়ে গেছে, একটা মোবাইল আর লক্ষাধিকের উপরে টাকা নিয়ে গেছে, নগদ ক্যাশ আর স্বর্ণ অলংকার 2 লক্ষ টাকার উপরে নিয়ে গেছে। আমাদের যারা ইনফর্মার আছে বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা ইতিমধ্যে অ্যাক্টিভেট করেছি এবং আমরা তথ্য প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। দেখা যাক। এদিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার প্রজাপতি বাজারে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় 3 ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত 2:30টার দিকে বাজারের পাশে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ 3 জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন চাঁদপুর সদরের খলিলুর রহমান, কুমিল্লার পুনখাড়া এলাকায় জহিরুল ইসলাম এবং চান্দিনার মহিশাল হোসেনপুর গ্রামের শাহ আলম। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ও থানায় মোট 32টি মামলা আছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘ 7 বছর পর কাল অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বর্ধিত সভা। এতে দলীয় ঐক্য, নির্বাচন নিয়ে খোলামেলা বক্তব্য তুলে ধরবেন দলটির তৃণমূল নেতারা। বর্ধিত সভার আয়োজন নিয়ে সংসদের এলডি হল প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে রয়েছেন সহকর্মী খান আলামিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, জানাবেন যে বর্ধিত সভার প্রস্তুতি নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? হাবিবা, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, কালকেই বর্ধিত সভা। তো সেই জন্য মঞ্চ এবং প্যান্ডেল যেই তৈরি করার কাজ, সেই কাজগুলো এখন চলমান রয়েছে। রাতের মধ্যেই এই কাজগুলো সম্পন্ন হবে। পাশাপাশি যেহেতু 4000-এর মতো মানুষের আমন্ত্রিত নেতার এই অনুষ্ঠান, সেজন্য সবার জন্য এখানে আপ্যায়নের ব্যবস্থা করা হবে। সেজন্য রান্নাবান্নাও চলছে একসাথে। আমরা দেখেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে আছেন, তারা পরিদর্শন করছেন যাতে কোনো ধরনের ঘাটতি কিংবা গাফলতি না থাকে, সে বিষয়গুলো তারা তদারকি করছেন। একটু বলে রাখি যে দীর্ঘ 7 বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 2018 সালের 4 ফেব্রুয়ারি সবশেষ যেই বর্ধিত সভা ছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল রাজধানীর লা মেরিডিয়ান যে হোটেলটি রয়েছে, সেই হোটেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই বর্ধিত সভায় সভাপতিত্ব করেছিলেন। আমি সেই বর্ধিত সভায় উপস্থিত ছিলাম। তো সেটির সাথে একটি পার্থক্য যে সেটিতে বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন, কিন্তু কালকের অনুষ্ঠানে সরাসরি বেগম খালেদা জিয়া উপস্থিত থাকছেন না, কারণ তিনি তার চিকিৎসার জন্য এরই মধ্যে লন্ডনে আছেন। লন্ডনে বেশ কিছু চিকিৎসা সম্পন্ন করে লন্ডন ক্লিনিক থেকে তিনি এখন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাসায় রয়েছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে হয়তো তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখতেও পারেন। তবে কালকের অনুষ্ঠানে জনাব তারেক রহমান
বক্তব্য রাখবেন ভার্চুয়ালি। আমরা যতটুকু জানতে পারছি কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, 4টি বিষয়ের কথা বারবার বলা হচ্ছে নেতাকর্মীদের পক্ষ থেকে। এর মাঝে একটি হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনার পালিয়ে যাওয়া পরবর্তী পরিস্থিতি যেটি রয়েছে সেটি নিয়ে পর্যালোচনা করা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় 50 লাখ মার্কিন ডলারের বিনিময়ে মার্কিন নাগরিকত্ব দেওয়ার কথা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার তিনি নতুন একটি নীতির কথা ঘোষণা করেন। বিবিসি জানান, ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে 50 লাখ ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন প্রক্রিয়া চালু হবে বলেও জানান ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে আজ মুখোমুখি হবে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দল। ম্যাচটি শুরু হবে রাত 9:30টায়। এই ম্যাচকে সামনে রেখে আরব আমিরাতে ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিয়েছে আফিফা খাতুনরা। আজ এই UAE ফুটবল অ্যাসোসিয়েশনের 1 নম্বর মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এই ম্যাচকে বেশ সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশ দল। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায়। দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।